আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে তোমাদের জন্য কেমিস্ট্রির একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ব্যাপন হার। তো ব্যাপন হার বুঝা অথবা ব্যাপন হার সম্পর্কে জানার আগে তোমাকে একটা ছোট্ট বিষয় নিয়ে অবগত করতেছি। সেটা হচ্ছে যে মাঝে মধ্যে দেখবো আমাদের দৈনন্দিন জীবনে কিছু কিছু ঘটনা ঘটে। ধরো কোথাও যদি তুমি যেতে চাও তাহলে অবশ্যই পারফিউম ইউজ করবে। তো পারফিউম জাস্ট বডিতে স্প্রে করা হয়, বাট এটার গন্ধ কিন্তু চারিদিকে ছড়িয়ে যায়। আবার ধরো একটা ফুলের দোকান আছে, অনেক সুন্দর সুন্দর ফুল, সেখানে পাশ দিয়ে যখন যাবা সেই ফুলের ঘ্রাণগুলো তুমি নিতে পারবা। তো আসলে এই প্রক্রিয়াগুলো কোন প্রক্রিয়া ছড়িয়ে যায়, আর এই গন্ধগুলা নর্মালি বাতাসে কিভাবে ছড়াবে, ইভেন দেখে গেছে রাস্তাঘাটে যখন কোনো আবর্জনা থাকে অথবা দুর্গন্ধযুক্ত কিছু থাকে, সেটার গন্ধ কিন্তু তোমার নাক অব্দি পর্যন্ত পৌঁছে যায়, এবং শুধু তোমার না, আশেপাশে যারা থাকে তারাও কিন্তু সেটা টের পেয়ে যায়। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আরেকটা বিষয় হচ্ছে যে ধরো একটা প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা, তো সেখানে একটা মোটা মানুষ আছে, একটা চিকন মানুষ আছে। তো তাদেরকে যদি দৌড় প্রতিযোগিতা দেওয়া হয় তাহলে অবশ্যই কে আগে যাবে এবং কেন যাবে সেটা কিন্তু গ্যাসের ক্ষেত্রেও অবশ্যই লক্ষণীয়। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো ব্যাপন হার জিনিসটা কি বা ব্যাপন জিনিসটা কি? ব্যাপনের ইংলিশে বলা হয় ডিফিউশন। তো এই জন্য আমরা বলি নো কনফিউশন অ্যাবাউট ডিফিউশন, মানে ডিফিউশন নিয়ে কোনো কনফিউশন নাই। কেন? কারণ এটা খুব একটা ইজি টপিকস। সেটা হচ্ছে যে যে কোনো মাধ্যমে দুটো কঠিন তরল অথবা এটা যদি হয় বায়বীয়, কোনো মাধ্যমে কঠিন তরল বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত এবং সমভাবে পরিব্যাপ্ত হওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়ে থাকে? ব্যাপন প্রক্রিয়া বলা হয়ে থাকে। আবারও বলতেছি, যে কোনো মাধ্যমে কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত এবং সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াটাকে কি বলা হবে? ব্যাপন প্রক্রিয়া বলা হয়ে থাকবে। এখন কথা হচ্ছে যে এই যে ব্যাপন প্রক্রিয়া আরেকটা হচ্ছে হার। ব্যাপন হার, ব্যাপন হার কি জিনিস? ব্যাপন হার হচ্ছে যে একক সময়ে যে কোনো পদার্থ কতটুকু দূরত্ব যাবে সেই দূরত্বের যে রেশিও বা হারটা বা অনুপাতটা, সেটাকে কি বলা হয়ে থাকবে? ব্যাপন হার বলা হয়ে থাকবে। অর্থাৎ একক সময়ে কোনো একটা গ্যাস যত দূরত্ব ছড়িয়ে যাবে, যত দূরত্ব নিয়ে ছড়াবে, সেই পরিমাণটাকে কি বলা হয়ে থাকবে? ব্যাপন হার বলা হয়ে থাকবে। তো আমরা সেই ব্যাপন হার নিয়ে কথা বলবো, এবং তোমাদের জন্য আজকে একটা এক্সপেরিমেন্ট থাকবে, সেখানে তুমি আইডেন্টিফাই করতে পারবো কোনটার ব্যাপন হার বেশি, কোনটার কম এবং কেন। তার আগে একটা কথা বলে রাখি, তোমরা খাতায় এখন একটা কথা নোট করে রাখো। তো এক্সপেরিমেন্টের ক্ষেত্রে খেয়াল করতে হবে, তোমরা যে কথাটা নোট করে রাখবা সেটা হচ্ছে যে যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। কথাটা লিখে রাখো, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। ওকে, এই কথাটার উপর ভিত্তি করে আমরা এই এক্সপেরিমেন্টটা করব। তো তোমাকে যে কাজটি করতে হবে, প্রথমে দুইটা পাত্র নিতে হবে। যে পাত্রের মধ্যে প্রথম পাত্রে ধরো আমরা HCl এর দ্রবণ নিলাম, দ্বিতীয় পাত্রে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ NH4OH এর দ্রবণ নিলাম। তারপর তোমাকে কিছু তুলা নিতে হবে, আর একটা স্বচ্ছ কাচের একটা নল নিতে হবে, যেটা বাইরে থেকে ভিতরের অংশটুকু দেখা যায়, এরকম দুই মুখ খোলাওয়ালা একটি কাচের নল নিতে হবে। চাইলে তুমি বাসায় এক্সপেরিমেন্টটা করতে পারো যদি তোমার কাছে ইনগ্রেডিয়েন্টস গুলো থাকে। আচ্ছা, তো এরপর তোমাকে যে কাজটি করতে হবে, প্রথম যে পাত্রটা রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পাত্র, এই পাত্রের মধ্যে আমরা তুলা মিশাবো বা তুলাটাকে ভিজাবো। ভিজানোর পর পাত্রের যে কাচের নল থাকে, কাচের নলের এক পাশে আমরা বন্ধ করে দিব। ওকে, আর আরেক পাশে হচ্ছে তোমার যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, সেখানে তুলা ভিজাবো। ভিজানোর পর আরেকটা যে নল থাকে, কাচের যে প্রান্ত থাকে, সেই অংশটাকে আমরা বন্ধ করে দিব তুলা দিয়ে। তো আমরা ধরে নিলাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে প্রান্তে সেই প্রান্তটা হচ্ছে এ, এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যে প্রান্তে দিলাম সেই প্রান্তটা হচ্ছে বি। ঠিক আছে, তাহলে এই প্রান্ত আর বি প্রান্তে কিন্তু দুইটা পদার্থ আছে বা দুইটা অ্যাসিড আছে, একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে। তো তাদের মাঝে অবশ্যই একটা রিঅ্যাকশন হবে। তো আমরা একটু খেয়াল করে দেখি, এখানে যে HCl আছে, তো HCl থেকে যে গ্যাসটা তৈরি হবে এটা কিন্তু HCl আকারে থাকবে। এই গ্যাসটা সামনের দিকে যাবে, অর্থাৎ বি এর দিকে যাবে। ঠিক আছে, আর অন্যদিকে যে বি এর যে গ্যাসটা আছে, দেখো এখানে কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে পানিটা চলে যাবে। এটা কিভাবে পানিটাকে বের করতে হয় খেয়াল করে দেখো, এখানে যে NH4OH আছে, দেখো এটাকে যদি আমরা ভাঙি তাহলে দুইটা জিনিস পাচ্ছি, NH3 আর হচ্ছে তোমার পানি H2O। পানিটা কিভাবে তৈরি হলো? এখান থেকে OH নিবা আর এখান থেকে একটা H নিবা, তাহলে কিন্তু পানি হয়ে যায়। আর এখানে তিনটা H থেকে যায়, এটা হচ্ছে অ্যামোনিয়া। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে যে গ্যাসটা তৈরি হয় এটার নাম হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। ওকে, তাহলে বি প্রান্ত থেকে যে গ্যাসটা আসবে সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস আসবে। তাহলে এখান থেকে আমরা কোন গ্যাস পাচ্ছি? হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসটা বি এর দিকে যাবে, অর্থাৎ HCl গ্যাস। আর এখান থেকে বি প্রান্ত থেকে তোমার অ্যামোনিয়া গ্যাস, যার সংকেত হচ্ছে NH3, এই গ্যাসটা এ এর দিকে যাবে। ঠিক আছে,
তাহলে দুইজন ধরো এমন হয় না যে দুইজন ধরো এক প্রান্তে আছে, একজন চিকন মানুষ আরেক প্রান্তে আছে, আরেক প্রান্তে ধরো একজন মোটা মানুষ আছে। এখন তাদেরকে ধরো তুমি হচ্ছে বাঁশি ফু দিলা, তো এই সময় যদি দুইজন একই সাথে দৌড় মারে তাহলে কি তারা মাঝপথে মিলিত হবে, নাকি দেখা গেছে যে কম বেশি হতে পারে? অবশ্যই কম বেশি হবে, কারণ একটা চিকন মানুষ যে পরিমাণ দৌড়াবে একটা মোটা মানুষ কিন্তু তার চেয়ে কম দৌড়াবে, তাই না? তো একটা মোটা মানুষকে চাইলেও তুমি রেসলিং এ নিয়ে একদম অনেক দূরখানি 100 মিটার 200 মিটার চাইলেও দৌড় দিতে পারবা না, দেখবা 50 মিটার পরে ওরা খুঁজে পাওয়া যাবে না। তো এখন কথা হচ্ছে যে এখান থেকে অ্যামোনিয়া গ্যাসটা যখন আসতেছে তো আসতেছে, আর এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেতেছে, তো দুইজনের একসাথে দেখা হবে মাঝপথে না, কিছুটা দূরে। তো কেন এমনটা হয়ে থাকে? দেখো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে অ্যামোনিয়া গ্যাস যখন আসতে থাকবে তখন তাদের মাঝে একটা রিয়েকশন শুরু হয়ে যাবে, অর্থাৎ একটা বিক্রিয়া হবে। এবং সেই বিক্রিয়া কি তৈরি হবে? বিক্রিয়াটা এরকম হবে যে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে অ্যামোনিয়া, ঠিক আছে, NH3 আর হচ্ছে HCl, এই দুইটা গ্যাস একসাথে মিলে যে জিনিসটা তৈরি হবে সেটার নাম হচ্ছে NH4Cl, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা দেখতে একটা সাদা ধোঁয়ার মতো, ওকে। তো এখন এই ধোঁয়াটা এই প্রান্তের কাছাকাছি সৃষ্টি হবে। যদি জিজ্ঞেস করা হয় এই প্রান্তের কাছাকাছি কেন, মাঝপথে না কেন, সেটারই তুমি আইডেন্টিফাই করবা হচ্ছে আণবিক ভর দিয়ে। তো আমরা একটা কথা লিখতে বলছিলাম, সেই কথাটা ছিল এরকম, যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। ব্যাপন হার কম মানে সে কম দূরত্বে যাবে, আর যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি মানে সে বেশি দূরত্বে যাবে, ঠিক আছে। তাহলে এখন তুমি দেখো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, চলো আমরা দেখি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর কত এবং অ্যামোনিয়ার ভর কত। আচ্ছা, তোমাদের এই জন্য পারমাণবিক ভরগুলো মুখস্থ রাখতে হবে। আমরা এখন বের করব HCl এর ভর। দেখো ভর কিভাবে বের করতে হয়, আণবিক ভর। প্রথমে হাইড্রোজেনের ভরটা যোগ করবা 1 প্লাস ক্লোরিনের ভর যোগ করবা 35.5। তো আমরা যদি যোগ করি তাহলে আসবে 36.5। এটা কার? হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর। তেমনি তুমি অ্যামোনিয়া যেটা থাকে, যে অ্যামোনিয়ার ভরটা বের করবা। অ্যামোনিয়ার ভর হচ্ছে NH3 এর আমরা আণবিক ভর বের করব। আচ্ছা, নাইট্রোজেনের ভর কত? 14, আর প্লাস হাইড্রোজেন আছে এখানে, হাইড্রোজেনের ভর হচ্ছে 1, এখানে হাইড্রোজেন 3টা আছে, পরমাণু সংখ্যা দিয়ে গুণ দিতে হয়, তাহলে 14 আর হচ্ছে 3, 14 যোগ 3 যোগ করলে হবে 17। খেয়াল করে দেখো যে একটার ভর হচ্ছে তোমার 36.5 আর আরেকটার ভর হচ্ছে 17। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর বেশি সো তার ব্যাপন হার কম হবে, মানে সে কম দূরত্বে যাবে। আর যেহেতু তোমার অ্যামোনিয়ার ভর কম সো তার ব্যাপন হার বেশি। পরীক্ষা এই টাইপের কোশ্চেনগুলো এসে থাকে যে এ প্রান্ত এবং বি প্রান্তে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ তুলা মিশ্রিত অবস্থা থাকা অবস্থায় যে তাদের মধ্যে যে বিক্রিয়া হয়ে থাকে সেই বিক্রিয়া অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া কেন মাঝপথে না হয়, এই পথে এর কাছাকাছি হয়। তো এই টাইপের কোশ্চেন আনসার দেওয়ার জন্য তোমাকে যে কাজটি করতে হবে, এভাবে আগে বলে দিতে হবে, তারপর এই সূত্র দিয়ে লিখতে হবে যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। তারপর হচ্ছে তোমরা আণবিক ভরটা বের করে দিবে এরকম করে। তারপর এখানে যেহেতু দেখতে পাচ্ছি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর বেশি সো তার ব্যাপন হার কম হবে, এবং হচ্ছে যে অ্যামোনিয়ার আণবিক ভর কম সো তার ব্যাপন হার বেশি হবে। এখন যদি তোমাকে এরকম আরো 2-3টা গ্যাস দেওয়া হয় যে এদের মাঝে তোমাকে ব্যাপন হার আইডেন্টিফাই করতে, চলো আমরা এরকম কয়েকটা সলিউশন দিয়ে তোমাদেরকে। সেটা হচ্ছে যে আমরা ধরো ভেবে নিতে পারি হাইড্রোজেন আর হচ্ছে হিলিয়াম H2OHe এর মধ্যে কার ব্যাপন হার বেশি। আচ্ছা, আমরা একটু খুঁজে দেখি যে এই দুইটার মধ্যে কার ব্যাপন হার বেশি হবে। তাহলে আমাকে আগের মতো কাজটি করতে হবে যে আমরা হাইড্রোজেনের আণবিক ভর বের করব H2। দেখো হাইড্রোজেনের ভর হচ্ছে 1 যেহেতু দুইটা পরমাণু আছে সো 2। আর হিলিয়ামের পারমাণবিক ভর সাধারণত 4 হয়ে থাকে। তাহলে এখন তুমি দেখো যেহেতু হাইড্রোজেন অপেক্ষা হিলিয়ামের পারমাণবিক ভর বেশি, দুইটাই কিন্তু পাতলা গ্যাস, ঠিক আছে, বা হালকা গ্যাস। তো এই দুইটা গ্যাসের মধ্যে সবার আগে হাইড্রোজেন গ্যাস নিঃসরণ হবে বা হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার বেশি হবে, আর হিলিয়ামের একটু কম হবে যেহেতু হিলিয়ামের পারমাণবিক ভর বা আণবিক ভর হচ্ছে বেশি, ঠিক আছে। তারপর তুমি দেখো এখানে আমরা আরো দেখতে পারি যেমন নাইট্রোজেন এবং যদি অক্সিজেন বলা হয় যে এই দুইটার মধ্যে কার ব্যাপন হার বেশি, অথবা অনেকগুলো দিয়ে দিল, আমরা দেখি 3টা একসাথে করব যে 3টার মধ্যে কোনটার ব্যাপন হার বেশি হবে। যেমন কি থাকতে পারে, আমরা এখন দেখবো নাইট্রোজেন, অক্সিজেন আর হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড। নাইট্রোজেন, অক্সিজেন ও CO2 এর মধ্যে কোনটির ব্যাপন হার বেশি। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব যে এই 3টার মধ্যে আমরা আণবিক ভর বের করব। আমাদের যদি আণবিক ভর বের করা হয়ে যায় তাহলে আমরা কিন্তু বুঝে যাব যে কার ব্যাপন হারটা বেশি হবে। দেখো আমরা একটা একটা করে আণবিক ভর বের করি। যেমন N2 এর আণবিক ভর, দেখো নাইট্রোজেনের ভর কত হয়? 14 হয়, তাহলে হবে 14 × 2, তাহলে কত হবে? 28। আমরা এরকম করে আরো কার অক্সিজেনটা বের করব। O2 এর আণবিক ভর, অক্সিজেনের ভর সাধারণত কত হয়? 16 × 2, যেহেতু দ্বিপারমাণবিক আকারে রয়েছে 32 হবে। এরপর আমাদের রয়েছে কার্বন ডাইঅক্সাইড, আমরা কার্বন ডাইঅক্সাইডটা দেখব। CO2 এর আণবিক ভর, এখানে আসে তোমার কার্বনের ভর হচ্ছে কত? 12
যোগ অক্সিজেনের ভর হচ্ছে 16 ইন্টু 2, তাহলে 16 2 কত 32 আর হচ্ছে 12 44। তাহলে এই তিনটার মধ্যে তুমি দেখো 28 32 আর হচ্ছে 44, আমরা তিন ধরনের আণবিক ভর পেয়েছি। এখন তোমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে কার আণবিক ভর কম। তাহলে এই তিনটার মধ্যে তুমি দেখো নাইট্রোজেনের হচ্ছে আণবিক ভর কম, সো এটার ব্যাপন হার হবে সবচেয়ে বেশি। আমরা যদি দিয়ে দেখাই, অ্যারো চিহ্ন দিয়ে দেখাই, তাহলে এই তিনটার মধ্যে দেখো সবচেয়ে বেশি ব্যাপন হার বেশি হবে হচ্ছে N2 অর্থাৎ নাইট্রোজেনের, তারপর ব্যাপন হার হবে কার বলতো, অক্সিজেনের, আর লাস্ট সবার পরে যে বের হবে ও ঘর থেকে বেরিয়ে হবে না, ঠিক আছে, সে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ওর হচ্ছে যে সবচেয়ে আণবিক ভর বেশি। তাহলে আমরা যদি একই পাত্রের মধ্যে তিনটা গ্যাসকে রাখি, ধরো একটা এই ব্যাপন হারের উপর ভিত্তি করে আমরা কি জিনিস করতে পারি বা কোন কাজটা করতে পারি, দেখো আমরা গ্যাসের মিশ্রণ থেকে গ্যাসগুলোকে পৃথকীকরণ করতে পারি। কিভাবে, সেটা হচ্ছে যে একটা পাত্রের মধ্যে তোমার যদি নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, এখানে কার্বন ডাইঅক্সাইড হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস একসাথে রাখি, তাহলে এই তিনটার মধ্যে কোনটা আগে ছড়াবে, ঠিক আছে, বা কোনটা আগে বের হবে। এমন হয় না যে কোথাও ধরো কোনো একটা ঘরের মধ্যে অনেক মানুষ আছে, এখন এদেরকে আটকে রাখা হলো, ঠিক আছে, তারা ছুটতে যাচ্ছে, তাদের দরজা খোলা হচ্ছে না, তো এখন হঠাৎ যদি দরজা খুলে দেওয়া হয়, তাহলে দেখবে এর মধ্যে যে একটু চিকুন টিকুন আছে, আণবিক ভর বা পাতলা টাতলা আছে, ও কিন্তু আগে দৌড় মারবে, আর যে একটু মোটা সে দেখবে সবাই দৌড় মারার পরে আস্তে ধীরে বের হবে। ইভেন তুমি যখন বাসে উঠবা, বাসও ঠিক এরকম হয়, হঠাৎ করে যদি বাসে আগুন লেগে যায়, তখন দেখবে যে মোটা মানুষগুলো সবার লাস্টে বের হচ্ছে আর চিকুন মানুষগুলো ধীরে ধীরে বের হচ্ছে। শুধুমাত্র এই ব্যাপন হার আমাদের এই কেমিস্ট্রির ছোট্ট একটা অধ্যায় জুড়েই না, এই ব্যাপন হার হচ্ছে তোমার হতে পারে সেটা রাস্তাঘাটে অথবা বিভিন্ন জায়গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেই জায়গার মধ্যে মানুষের দৌড়ানি অথবা বিভিন্ন ধরনের স্বতঃস্ফূর্তভাবে পরিব্যক্ত হওয়ার কোনো প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সব জায়গায় কাজে লাগতে পারে সেটা বাসার মধ্যে, হতে পারে সেটা বাসের মধ্যে। ওকে, তাহলে আশা করি ব্যাপন হার তুমি বুঝতে পেরেছো। ব্যাপন হারের ক্ষেত্রে অবশ্যই একটা কথাই মনে রাখতে হয়, যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। ভালো থাকো আগামী ক্লাস পর্যন্ত, শুভকামনা তোমাদের জন্য। আমরা আগামী ক্লাসে আরও কিছু টপিকস নিয়ে হাজির হব তোমাদের সামনে, সেই টপিকসগুলোতে কিছু জিনিস নিয়ে অ্যানালাইসিস করা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।